যাই হোক, রেজিস্ট্যান্স বের করলা, সেই অনুযায়ী তোমরা ইউআই বের করলা এবং ইউ0 বের করলা। এই তোমাদের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের। এখানে এখন আর কোনো কোশ্চেন আছে এইটা নিয়ে? যদি না থাকে তাহলে আমরা পরের সেশনে চলে যাই। ওখানে কি স্যার ইনার এবং আউটারের জন্য আলাদা আলাদা ইউ বের করছে স্যার? তাই তো বললাম এতক্ষণ ধরে স্যার ওভারঅল পড়ছিলাম না, ওভারঅল ইউ বের করার জন্য। এইটা এই ইউআইটা কি? ইনার কি? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেসড অন ইনার সারফেস। জি স্যার। আর ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেসড অন আউটার সারফেস। জি স্যার। ঠিক আছে, টু ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এখানে তোমাদের আছে। এখন তোমরা কিভাবে ডিজাইনে যখন দুইটা আসবে তখন কোনটা ধরে ডিজাইন করবে? কারণ এরিয়া তো বের করতে হবে, এরিয়া বা রেজিস্ট্যান্স বা ওভারঅল হিট ট্রান্সফার তুমি যেটাই বলো না থাকতে হবে তো একটা। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? যদি হিট ট্রান্সফার চাও বেশি হওয়া ভালো। আচ্ছা, আর যদি ইনসুলেশন চাও কম হওয়া ভালো স্যার। কম হওয়া ভালো। এখন তোমার ওভারঅল হিট ট্রান্সফার যখন তোমরা ডিজাইনে কোনো একটা ডিজাইন করতে যাবা তখন ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ছোটটা ধরেই করবা। দ্যাট মিন্স যে সাইডে রেজিস্ট্যান্স বেশি সেটাকে বেস করেই তোমরা ডিজাইন করবা, তাহলে তোমাদের ডিজাইনটা ফল্ট হবে না। এটাই আমি বলছিলাম গতদিন, তোমরা এগুলো তোমরা খেয়াল করো নাই, এই জন্য বুঝতে পারো না। এখন আমরা পরের টপিকে যাব, হচ্ছে অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জার। এটা হচ্ছে মূল টপিক, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হিট ট্রান্সফার যদি বের করতে চাই তাহলে আমরা সবাই জানি যে কিউ ইকুয়ালস টু কি, এটা সবাই আমরা জানি। কিউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু ইউ এ ডেল্টা টি। এটা যদি একটু আমরা এই যে এইটা কিউ ইকুয়ালস টু ইউ এ ডেল্টা টি, আমরা ডেল্টা টি আমাদের বের করতে হবে। এখন তোমরা যদি মনে করো এইখানে একটা যদি হিট এক্সচেঞ্জার নিয়ে চিন্তা করো, এই হিট এক্সচেঞ্জার নিয়ে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করো। এখানে তিনটা হিট ট্রান্সফারের ইকুয়েশন তোমরা পাও। আমি যদি সেটা এভাবে বলি যে এখানে হট ফ্লুইড যাচ্ছে ইনার টিউব দিয়ে, তাই না? তাহলে হট ফ্লুইড কি করবে বলো তো? হিট ছাড়বে। আর কোল্ড ফ্লুইড যাচ্ছে আউটার টিউব দিয়ে, তাহলে কোল্ড ফ্লুইড হিট গ্রহণ করবে, তাই না? তাহলে একটা কোশ্চেন আমরা বলতে পারি যে হট ফ্লুইড কত হিট ছাড়বে, খালি একটুকু কোশ্চেন করতে পারি হট ফ্লুইড কত হিট ছাড়বে। আর একটা কোশ্চেন করতে পারি কোল্ড ফ্লুইড কত হিট গ্রহণ করবে। আর একটা বলতে পারি হট ফ্লুইড কোল্ড ফ্লুইডকে কতখানি হিট দেবে। তিন ধরনের। প্রথমটা হচ্ছে খালি হট ফ্লুইড কত হিট ছাড়বে, এখানে একটা ফ্লুইডের কথা বলা হয়েছে হট ফ্লুইড। সেকেন্ডটা হচ্ছে কোল্ড ফ্লুইড কত হিট গ্রহণ করবে, এখানেও একটা ফ্লুইডের কথা বলা হয়েছে। কিন্তু থার্ড কথাটা হচ্ছে হট ফ্লুইড কোল্ড ফ্লুইডকে কত হিট দেবে। তিন ধরনের কথা, কিন্তু তোমরা খেয়াল করে দেখো তিনটা কথার ভ্যালু কিন্তু একই। হট ফ্লুইড থিওরিটিক্যালি ভ্যালু একই, যদি কোনো লস না থাকে তাহলে হট ফ্লুইড
কি পরিমাণ হিট ছাড়বে সেটা সমান সমান হবে কোর ফ্লুইড কি পরিমাণ হিট গ্রহণ করবে সেটা সমান সমান হবে হট ফ্লুইড সেই পরিমাণ হিটই কোর ফ্লুইডকে দিচ্ছে। এই তিনটা আলাদা আলাদা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন তিনটা যদি তোমরা দেখো, প্রথমটা দেখো, কোল্ড ফ্লুইড কি পরিমাণ হিট গ্রহণ করবে, কোল্ড ফ্লুইড কি পরিমাণ হিট গ্রহণ করবে তার যে ইকুয়েশন সেটা হচ্ছে কোল্ড ফ্লুইড যত ফ্লো হচ্ছে মাস ফ্লো কেজি পার সেকেন্ড, কোল্ড ফ্লুইড এর স্পেসিফিক হিট এবং কোল্ড ফ্লুইডের বেরোনোর সময় টেম্পারেচার আর ঢোকার সময় টেম্পারেচার, এই পার্থক্য এমসিপি ডেল্টা। তাহলে এই পরিমাণ হিট কোল্ড ফ্লুইড গ্রহণ করবে। আর হট ফ্লুইড কত পরিমাণ হিট ছাড়বে, কিউ ইকুয়ালস টু একই রকম এমসিপি ডেল্টা টি। হট ফ্লুইড কত ইন করলো, হট ফ্লুইড কত আউট করলো, তাহলে দুইটা ইকুয়েশন পেলাম। কিন্তু আমি যদি বলি হট ফ্লুইড কোল্ড ফ্লুইড কত হিট দিল, এটার ফর্মুলা কি? হট ফ্লুইড কোল্ড ফ্লুইড কে কত হিট দিল, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা তোমরা এই অঙ্কতে যদি দেখো, এই হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডের দিকে হিট যাচ্ছে, আমি এই দিকে যদি হিট যায় তাহলে এই হিট ট্রান্সফার যদি তোমরা বের করতে চাও তাহলে কিন্তু তোমরা একটা ফর্মুলা জানো, যে যেখান থেকে যেখানে হিট যাবে সেই দুটো টেম্পারেচারের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এক ফ্লুইড থেকে আরেক ফ্লুইডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হিট ট্রান্সফার বের করতে চাও তাহলে নিয়ম হচ্ছে 2 পয়েন্ট টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে হট ফ্লুইডের টেম্পারেচার বিয়োগ কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাই না? এটাকে তোমরা অন্যভাবে লিখতে পারো, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি 1 বাই ইউএ, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি বাই ইউএ। তাহলে আলটিমেটলি কিউ ইকুয়ালস টু কি ফর্মুলা আসলো, কিউ ইকুয়ালস টু ইউএ ডেল্টা টি, ইউএ ডেল্টা টি। এই জিনিসটাই আমাদের হট থেকে কোল্ড ফ্লুইডে যখন হিট ট্রান্সফার কত, এটা যদি তোমাদেরকে উচ্চারণ করে ইকুয়েশন ফর্মে আনতে হয় তাহলে তোমাদেরকে বলতে হবে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই এর টোটাল থার্মাল রেজিস্ট্যান্স, অথবা বলতে হবে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের মধ্যে যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ, কোথায় ট্রান্সফার সারফেস কোনটা বলো দেখি, এই যে কপার টিউবের সারফেস, এই সারফেস দিয়ে কি পরিমাণ হিট যাচ্ছে এ ইনটু ডেল্টা টি হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। তাহলে তিনটা ইকুয়েশন আমরা এখানে লিখে ফেললাম। প্রথম দুইটা ইকুয়েশন এই দুইটা, এবং পরবর্তী ইকুয়েশনটা আমরা আরেকটু পরে লিখবো। তাহলে এই তিনটা ইকুয়েশনের উপর বেস করে আমাদের হিট এক্সচেঞ্জারের সমস্ত অ্যানালাইসিস গুলো করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, তোমরা যদি চিন্তা করো, এই ছবিতে যদি চিন্তা করো, এটার কথা চিন্তা করো, এখন লেফট সাইডের কথা চিন্তা করো। আমি তোমাদের আগে বলছি যে হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডের হিট ট্রান্সফার বের করতে গেলে ইউ এর সারফেস এরিয়া ইনটু ডেল্টা টি হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার পার্থক্য। কিন্তু তোমরা জানো হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার পার্থক্য অনেকগুলো, কোনটা নিব, ইনলেটের পার্থক্য নাকি আউটলেটের পার্থক্য নাকি মাঝখানের পার্থক্য নাকি এভারেজ? সবাই জানি যে এভারেজ করতে হবে। তাহলে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার যে প্রোফাইল, সেটা দেখা যাচ্ছে যে প্যারালাল ফ্লো হলে শুরুর দিকে অনেক টেম্পারেচার ডিফারেন্স হয় কিন্তু লাস্টের দিকে টেম্পারেচার ডিফারেন্স কম হয়, আর কাউন্টার ফ্লো হলে অলমোস্ট শুরুর দিকে বলো আর শেষের দিকে বলো
টেম্পারেচার ডিফারেন্সটা অলমোস্ট কি সেম থাকে। এখন এই টেম্পারেচার ডিফারেন্সের এভারেজ বের করতে হবে। এভারেজ যদি তুমি বের করতে চাও তাহলে ম্যান্ডেটরি চারটা ভ্যালু জানতে হবে। একটা কি হট ফ্লুইডের ইন, হট ফ্লুইডের আউট টেম্পারেচার, কোল্ড ফ্লুইডের ইন, কোল্ড ফ্লুইডের আউট টেম্পারেচার, এখানেও বা এখানেও। এই চারটা টেম্পারেচার যদি তোমরা জানো তাহলে এই দুইটা ফ্লুইডের এভারেজ টেম্পারেচার ডিফারেন্স পাওয়া যাবে। এভারেজ টেম্পারেচার ডিফারেন্স কেউ একজন এই কাউন্টার ফ্লোতে টেম্পারেচার ডিফারেন্স এই পোর্শনের চেয়ে এই পোর্শনে একটু বেশি মনে হচ্ছে, তাই না? পোর্শনের চেয়ে এই পোর্শনে, এটা ডিপেন্ডস অন দুই ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। এটা আমরা পরে দেখব। এখন এভারেজ টেম্পারেচার বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটাকে আমরা বলবো LMTD, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। কেন এটার নাম লগ মিন টেম্পারেচার ডিফারেন্স হয়েছে সেটাও আমরা এখানে ব্যাখ্যা করব যে কেন এটা হয়েছে। তাহলে আমরা আসো যে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বের করতে চাই। আমি ক্লাসের মধ্যে অলরেডি বলে দিছি যে এভারেজ বের করতে গেলে তোমাদের কিছু তথ্য জানতে হবে। সেই তথ্যগুলো কি বলো দেখি কেউ একজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার এভারেজ বলতে এখানে ইনলেটের টেম্পারেচার, তারপরে ইনলেটের টেম্পারেচারটা দেখতে হবে, তারপর মিডিলে কোনো একটা পয়েন্টে টেম্পারেচার নিতে হবে, আবার আউটলেটের দিকে টেম্পারেচারটা নিলে মানে মিনিমাম 3টা পয়েন্টে টেম্পারেচার নিলে স্যার ভিন্ন ভিন্ন পাওয়া যাবে, সেগুলা থেকে একটা গড় করতে হবে স্যার। না, এখানে ফ্লুইড কয়টা থাকে? একটা হিট এক্সচেঞ্জারে ফ্লুইড দুইটা থাকে, একটা নাম হট ফ্লুইড আর একটা নাম কোল্ড ফ্লুইড। এই হিট এক্সচেঞ্জারে হট ফ্লুইডের ঢোকার টেম্পারেচার আর বেরোনোর টেম্পারেচার এই দুইটা যেমন জানতে হবে, কোল্ড ফ্লুইডের ঢোকার টেম্পারেচার আর বেরোনোর টেম্পারেচার এই দুইটা জানতে হবে। তাহলে মোট 4টা ইনফরমেশন জানতে হবে। মোট 4টা ইনফরমেশন তোমরা যদি জানো তাহলে তোমরা এভারেজ করতে পারবা। সেই এভারেজ বের করতে গিয়ে আমি প্রথমত বলতেছি যে হট কোল্ড ফ্লুইডের ইনলেট এবং আউটলেট টেম্পারেচারের নাম দিলাম। কোল্ড ফ্লুইডকে টিসি ইন এবং ইন দিয়ে এবং আউট দিয়ে বললাম, আর কোল্ড ফ্লুইডের স্পেসিফিক হিটকে সিপিসি দিয়ে বললাম, আর কোল্ড ফ্লুইডের মাস ফ্লোকে এমসি বললাম। তাহলে কোল্ড ফ্লুইড কি পরিমাণ হিট গ্রহণ করলো সেই ফর্মুলাটা হচ্ছে 13.9। একইভাবে হট ফ্লুইডের যদি ইনলেট টেম্পারেচার এবং আউটলেট টেম্পারেচার জানি এবং তার যদি স্পেসিফিক হিটকে সিপিএইচ বলি এবং মাস ফ্লোকে যদি এমএইচ বলি, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা খুব ইজিলি লিখতে পারি এবং কোনটা কি সেটা এখানে লেখা আছে। এখন আমরা কিছু নাম দিব। নামটা কি দেখো, সিএইচ, এটাকে বলতেছি হিট ক্যাপাসিটি রেট। সিএইচ কে কি বলতেছি আমরা? হিট ক্যাপাসিটি রেট। এই যে হিট ক্যাপাসিটি রেট কে আমরা বলতেছি সিএইচ। সিএইচ এর ডেফিনেশন কি? জাস্ট এই ইকুয়েশন গুলোর হিট ক্যাপাসিটি রেট ফর হট ফ্লুইড, এই প্রথম এই দুইটা অংশকে আমরা বলবো হিট ক্যাপাসিটি রেট। এই অংশটাকে বলবো এম ডট এইচ সিপিএইচ। একইভাবে এম ডট সি সিপিসি কে সিসি বলবো, সিসি বলবো। সেই জন্য এই দুইটাকে দুইটা নাম দিলাম। সিএইচ হচ্ছে এম ডট এইচ সিপিএইচ আর সিসি কে এম ডট সি সিপিসি। এগুলোর নাম হচ্ছে হিট ক্যাপাসিটি রেট। হিট ক্যাপাসিটি রেট এগুলো আমরা ডিফাইন করলাম। এখানে তোমাদের এই ছবিগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখো যে যদি আমরা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার নেই তাহলে এটা যদি হট ফ্লুইড হয় আর এটা যদি কোল্ড ফ্লুইড হয়, তাহলে হট ফ্লুইডের ইন এই জায়গা হবে টিএইচ ইন আর এই জায়গা হবে টিএইচ আউট, আর কোল্ড ফ্লুইডের এখানে হবে টিসি ইন, এখানে হবে টিসি আউট। তাহলে এই পয়েন্টকে যদি আমরা 1 পয়েন্ট বলি তাহলে এখানে কি হচ্ছে ডেল্টা টি1। তাহলে ডেল্টা টি1 এর ডেফিনিশন কি কেউ একজন বলো তো? ডেল্টা টি1 মানে কি? এখানে এই পয়েন্টটা কি বলো তো? টিএইচ ইন, ইন স্যার, টিএইচ ইন
আর এটা কি বলো দেখি? টিসি আউট স্যার। সি আউট। তাহলে এই দুটার পার্থক্যকে আমরা কি বললাম? ডেল্টা ডেল টি টি ওয়ান। আর এটা কি? টিএইচ আর টিএইচ আউট মাইনাস টিসি ইন, এটা টিসি কি? ইন। ডেল্টা টি টু। আচ্ছা, আর আমরা সিসি এর একটা ফর্মুলা জানি কি, যে কোল্ড ফ্লুইডের মাস ফ্লো ইনটু কোল্ড ফ্লুইডের স্পেসিফিক হিটকে আমরা সিসি বলি, আর সিএইচ হচ্ছে হট ফ্লুইডের মাস ফ্লো এবং হট ফ্লুইডের স্পেসিফিক হিটের মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সিএইচ। এগুলো আসলে হিট রেট বলা হয়, আমরা এটা আগে ডিফাইন করে আসছি। হিট ক্যাপাসিটি রেট, এই দুটো আগে ডিফাইন করে আসছি। এখন তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা এই এমসিপিসি এই দুটার পরিবর্তে এইটাকে ইউজ করে এরকম লিখতে পারি। বেশ ভালো কথা। এরপরে আর একটা আসো, পরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তখন আমরা দেখব। এরপরে এই ইকুয়েশনটার দিকে তাকাও, 13.15। এটা হচ্ছে হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড, দুইটা ফ্লুইড উচ্চারণ করছি। হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড, যখন এরকম দুইটা ফ্লুইড বলবা যে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের মধ্যে, তখন হিট ট্রান্সফার কিউ ইকুয়ালস টু আমরা বলবো ইউ এরিয়া ইনটু ডেল্টা টি এম। এই যে ডেল্টা টি এম, এটা মানে হচ্ছে হট ফ্লুইড এর টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের টেম্পারেচার। বাট এখানে এম কেন বলছি? এম বলছি মিন, কারণ তোমরা দেখছো যে শুরুর দিকে এক ধরনের টেম্পারেচার ডিফারেন্স, সেটাকে ডেল্টা টি ওয়ান বললাম, আর বেরোনোর সময় একটা ধরনের টেম্পারেচার ডেল্টা টি টু। তাহলে এখন কোন ডেল্টা টি নিব, আর মাঝখানে আর একটা, সেই জন্য এটা আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে, সেই জন্য এটার নাম ডেল্টা টি এম। এটাই আমাদের টার্গেট, এই রিলেশনটাই আমরা আজকে বের করব। এইখানে তোমরা দেখো, এইখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটার কথাই চিন্তা করো, দেখা যাচ্ছে একটু কেটে গেছে? জি স্যার। একটু কেটে গেছে, এটা একটু তাহলে এটা হচ্ছে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের জন্য, তাই না? ছবি দেখে কি মনে হচ্ছে? প্যারালাল ফ্লো না? স্যার। প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের আমরা এখানে সবকিছুই যদি জানি, কোনটা টিএইচ ইন, কোনটা টিএইচ আউট, কোনটা টিসি ইন, কোনটা টিসি আউট, প্যারালাল ক্ষেত্রে দুটাই একই দিক দিয়ে ঢুকবে আর এক দিক দিয়ে বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের টিএইচ ইন টিসি ইন, এটা টিএইচ আউট টিসি আউট। টিএইচ ইন মানে টিসি ইন কে আমরা বলবো ডেল্টা টি ওয়ান, আর টিএইচ আউট মানে টিসি আউট কে বলবো ডেল্টা টি টু। তাহলে আমরা দুইটা টেম্পারেচার ডিফারেন্স পাচ্ছি এখানে। বাট এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে অ্যাভারেজ বের করা। অ্যাভারেজ বের করার জন্য আমরা একটা সেগমেন্ট নিব, এরকম একটা সেগমেন্ট নিব, যে সেগমেন্টের এই অংশটুকু দিয়েই তো আলটিমেটলি হিট বের হবে। এটা যদিও সার্কুলার, কিন্তু আমরা তো আর দেখাতে পারতেছি না, আমরা একটা ভিউ দেখাচ্ছি, ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। এই অংশটুকু দিয়ে সার্কুলার ভাবে আমাদের হিট বের হবে, সেজন্য এই ক্ষুদ্র এরিয়াটার নাম আমরা ডিএএস দিলাম। কিন্তু টোটাল এরিয়া যদি নিতে সেটাকে এএস বলতাম, সারফেস এরিয়া। কিন্তু এখন যেহেতু আমরা ক্ষুদ্র একটা অংশ নিছি, সেটা ডিএএস বলতেছি। বেশ ভালো কথা। সেই অংশটুকু যদি বরাবর প্যারালাল এরকম দুটো ডটেড লাইন টানি, তাহলে আমরা এই এরিয়াটুকু পাবো। এই যে পিঙ্ক কালার অ্যারো দিয়ে তিনটা দিছে, এই এরিয়াটুকু হচ্ছে আমাদের ছোট্ট একটা, এই টোটাল টেম্পারেচার ডিফারেন্সের মধ্যে, টোটাল টেম্পারেচার ডিফারেন্স কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে তার মধ্যে ছোট্ট একটা সেগমেন্ট নিলাম, যে সেগমেন্টটা হচ্ছে ডিএস এরিয়ার মধ্যে। তাহলে ডিএস এরিয়ার মধ্যে আমরা যদি ধরে নেই যে এখানকার টেম্পারেচার ডিফারেন্স আমরা বললাম ডেল্টা টি, খালি বললাম কি ডেল্টা টি। কোনটা ডেল্টা টি কি বলো দেখি? এই সেগমেন্টের এই জায়গায় হট ফ্লুইডের টেম্পারেচার বিয়োগ কোল্ড ফ্লুইডের টেম্পারেচার, সেটাকে আমরা বললাম ডেল্টা টি। সবাই যদি খেয়াল করবে আরেকটা জিনিস দেখো তো, যদি এই সেগমেন্টটা খালি চিন্তা করো, এই সেগমেন্টের এই জায়গাটাকে হট ফ্লুইডের ইনলেট, এই জায়গাটা হট ফ্লুইডের আউটলেট, আর কোল্ড ফ্লুইডের ইনলেট কোনটা? এইটা, এবং কোল্ড ফ্লুইডের আউটলেট এইটা। এইখানে
হট ফ্লুইডের ইনলেট এবং হট ফ্লুইডের আউটলেট এই দুটার পার্থক্য যদি আমরা না হট ফ্লুইডের ইনলেট এবং হট ফ্লুইডের আউটলেট এটা যদি পার্থক্য করতে চাই তাহলে দেখো এই অংশটুকু হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটাকে বলা হয় ডিটিএইচ মানে টেম্পারেচার ডিফারেন্স অফ দা হট ফ্লুইড মানে হট ফ্লুইডের ইনলেট এবং হট ফ্লুইডের আউটলেটের টেম্পারেচার ডিফারেন্স যেহেতু এটা ক্ষুদ্র সেজন্য ওই হট ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্সটাকে ডিটিএইচ বলছে ডিটিএইচ বলছে একইভাবে কোল্ড ফ্লুইডের ইনলেটের টেম্পারেচার এই জায়গা কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার এই জায়গা তাহলে এখানেও টেম্পারেচার ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে এইখান থেকে এতটুকু এখানে টেম্পারেচার ভেরিয়েশন হচ্ছে এইভাবে এখানে কম টেম্পারেচার থাকবে গরম হয়ে এখানে একটু বেশি হবে তাহলে এই টেম্পারেচার ডিফারেন্সটা ডিটিসি হ্যাঁ একটু আমরা কোল্ড ফ্লুইডে যে হিট ট্রান্সফার হবে সেটা তো কিউ ছিল যদি সেটা টোটাল হতো কিন্তু এই ট্রান্সফারকে ডেল্টা কিউ বলতেছি ডেল্টা কিউ এই টার্মগুলো আমরা ডিফাইন করে নিলাম আর এখানে ডেল্টা টি1 কি ডেল্টা টি2 কি এটা আমরা জানি আচ্ছা এখন ডিকিউ এর ফর্মুলা কি হবে ডিকিউ হচ্ছে কি হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে ক্ষুদ্র জায়গায় কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে তোমরা সেটা ফর্মুলা জানো হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড যদি এরকম উচ্চারণ করি তাহলে ইউ এ ডেল্টা টি ইউ থাকলো এরিয়া এখানে ক্ষুদ্র এরিয়া হচ্ছে ডিএস আর ডেল্টা টি হবে এই জায়গার হট ফ্লুইডের টেম্পারেচার মাইনাস এই জায়গার কোল্ড ফ্লুইডের টেম্পারেচার সেই জন্য এই ফর্মুলাটা দেখো সবারই কমন ডেল্টা কিউ ইকুয়ালস টু ইউ ডেল এএস ডিএএস টিএইচ মাইনাস টিসি ব্যাস এইখানকার ছবির সবকিছুই তোমাদের এখন জানা হয়ে গেল এখন আমরা তোমাদেরকে যদি বলি যে এই হট ফ্লুইড এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে কি পরিমাণ হিট ছাড়ছে সেটাও ডিকিউ কি পরিমাণ হিট ছেড়েছে এমএইচ তার মাস ফ্লো কিন্তু যেহেতু এখানে আমি হট ফ্লুইড সিঙ্গেল একটা ওয়ার্ড উচ্চারণ করছি হট ফ্লুইড সেখানে এমপি ডেল্টা টি করতে হবে তাহলে হট ফ্লুইডের মাস ফ্লো হট ফ্লুইডের সিপিএইচ এবং হট ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স তাহলে এইখান থেকে এটুকের টেম্পারেচার ডিফারেন্স হট ফ্লুইডের যে ডিটিএইচ বলেছে সেই জন্য ক্ষুদ্র অংশের জন্য এটা এখন কেন নেগেটিভ হিট যখন ছাড়ে তখন তাকে আমরা নেগেটিভ বলি হিট যখন গ্রহণ করে তখন তাকে আমরা পজিটিভ বলবো উল্টা করেও যদি বলো তাহলে এটা পজিটিভ দিলে এটা নেগেটিভ হবে কিন্তু ঘটনা একই হবে যে কোনো একটা পজিটিভ হলে আর একটা হবে কি নেগেটিভ এখানে আমরা হিট ছাড়াটাকে নেগেটিভ বলতেছি আর হিট গ্রহণ করাটাকে পজিটিভ বলতেছি একইভাবে কোল্ড ফ্লুইড এইখান থেকে এই পর্যন্তর মধ্যে যে হিট ট্রান্সফার করবে মানে কি পরিমাণ হিট গ্রহণ করবে সেটা হচ্ছে এখানকার মাস ফ্লো এমসি এখানকার সিপিএইচ সিপিসি আর এখানকার টেম্পারেচার ডিফারেন্স সেটা হচ্ছে ডিটিসি সেটা এখানে লেখা আছে তাহলে আমরা যে প্রথমে এই দুটো ইকুয়েশন শিখে আসছিলাম তিনটা ইকুয়েশন তার প্রথম দুটার ডিফারেন্সিয়াল ফর্মে হচ্ছে ইকুয়েশন এটা ডিফারেন্সিয়াল ফর্ম এটাই আমরা এখানে ছবি এঁকে দেখাইছি তাহলে এখান থেকে ডিটিএইচ এর ভ্যালুটা তোমরা বের করে ফেলো ডিটিএইচ ইকুয়ালস টু ডিকিউ মাইনাস ডিকিউ ডিভাইডেড বাই মাইনাস এমএইচ সিপিএইচ এটা লিখছি আর এখান থেকে ডিটিসি এর ভ্যালুটা বের করো ডিটিসি ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই এম ডট সি ব্যাস এখন আমরা যদি এই দুইটার পার্থক্য করি ডিটিএইচ মাইনাস ডিটিসি তাহলে সেটা হচ্ছে ডি টিএইচ মাইনাস টিসি ডি টিএইচ মাইনাস টিসি এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে আমরা এই দুটা ভ্যালুকে আমরা যদি পুট করে দিই ডিকিউ ডিকিউ আমরা কমন নিয়ে নিব তারপরে মাঝখানের যে দুটো জিনিস সেই দুটো জিনিসকে আমরা এর ভ্যালুটাকে পজিটিভ ফর্মে লিখবো যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 13.20 এই জিনিসটা আসবে এখান থেকে স্টেপ বাই স্টেপ চলে আসবে এরপরে আমরা কি করতেছি ওই ফর্মুলা থার্ড ফর্মুলাটা লিখলাম প্রথমে দুটো লিখলাম হচ্ছে হট ফ্লুইড কি ছাড়লো কোল্ড ফ্লুইড কি গ্রহণ করলো এরপরে লিখলাম হট ফ্লুইড কোল্ড ফ্লুইডকে কত হিট দিল সেটা করলে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে ওই ছবি থেকে দেখে আসছি ডিকিউ ইকুয়ালস টু ইউ টিএইচ মাইনাস টিসি ইনটু ডিএএস এখন এইখানে কি করবা এখান থেকে দেখো তোমরা ইচ্ছা করলে কি করতে পারো ডিকিউ এটার ভ্যালুটা এখান থেকে বের করতে পারো এটা মানে কি ডিটিএইচ মাইনাস ডিটিসি বা ডিটিএইচ মাইনাস টিসি ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা
সেখানে ডিকিউ এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিলে আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে। এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। জাস্ট কি করব, ক্লিয়ার সবাই? বুঝো নাই? ডেল কিউ এর মানটা বসাই দেব এখানে। ইয়েস এক্স্যাক্টলি। এই 13.20 আর 31 দিয়ে তোমার 13.22 পেয়ে যাবে, আর কিছু। এখন দেখো এটাকে তোমরা এখন ইন্টিগ্রেশন করবা, এদিকেও ইন্টিগ্রেশন করবা, এদিকেও ইন্টিগ্রেশন করবা। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে? 1/x dx 1/x, তার ইন্টিগ্রেশন কি? ln x, ln x সেই ইন্টিগ্রেশন করলে এখন ইন্টিগ্রেশন কি করবা? ইনলেট থেকে আউটলেট পর্যন্ত। এটাকে যদি ইন্টিগ্রেশন করো, এখানে যদি ইন লেখো আর এখানে যদি আউট লেখো, আর এটা যদি dx হয় আর এটা যদি x হয়, তাহলে 1/x, তাহলে সেটাকে ln x, সেটা কি লিখলাম? কি 1/x এর ইন্টিগ্রেশন কি হয়? স্যার লন এক্স। ln x স্যার। ln x, the ln x হলো কিন্তু একবার x1 x2 মাইনাস x1 করতে হবে না, ইন্টিগ্রেশনের ইন থেকে আউট করছো, নিচে ইন উপরে আউট, তাহলে একবার x এর ভ্যালু আউটে বসাবা মাইনাস x এর ভ্যালু ইনে বসাবা, তে ln x2 মাইনাস x1 মানে x1 হয়ে যাবে। সেই জিনিসটা এখানে চলে আসছে, আউট মাইনাস আউট আর th ইন মাইনাস tc in, এই জিনিসটা চলে আসবে। এটাকে ইন্টিগ্রেশন করে তোমরা জাস্ট ইন এবং আউটের ভ্যালুটা বসালেই আর এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গায় কি হবে? ds টা ইন্টিগ্রেশন করলে এরিয়াতে কনভার্ট, বাকি তো সব কনস্ট্যান্ট, বাকিগুলো সব কনস্ট্যান্ট। এইখানে তোমরা দেখতে পারতেছো যে আমরা এভারেজ এভারেজটা বের করতে যে ফাইনালি আমাদের কি চলে আসছে? লগ চলে আসছে, লগ। সেই জন্য আমরা টেম্পারেচার ডিফারেন্সটাকে আলটিমেটলি লগ মিন টেম্পারেচার ডিফারেন্সে বলবো। এখন তোমরা দেখো, আমরা এই ইকুয়েশনটা জানি যে Q ইকুয়ালস টু UA, এটাকে যদি তুমি এই অংশটুকু কি? এখান থেকে তুমি যদি চিন্তা করো, finally solving equation 13.19, এই 13.19 and 13.10, স্যার আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। হাসানুজ্জামান মিউট করো। স্যার আপনার কথা শুনতেছি না। স্যার আপনি মিউট হয়ে আছেন।
ওকে, শুনতে পারো নাই না তোমরা? হ্যালো? না স্যার, আপনি মিউট ছিলেন স্যার। না স্যার, শুনতে পাইনি। আচ্ছা যাই হোক, এইখানে তোমরা ওয়ান বাই এম ডট এইচ সিপিএইচ, এম ডট এইচ সিপিএইচ এবং এম ডট সি সিপিসি, এই দুইটার ভ্যালু কিন্তু তোমরা জানো, আগের থেকে তোমরা দেখে আসছো। এম ডট সিপি এই ফর্মুলাতে আসো, এই যে এখানে দেখো এম ডট এইচ সিপিএইচ, এটা ইকুয়ালস টু কি লেখা যেতে পারে? ডিকিউ ডিভাইডেড বাই ডিটিএইচ। ডিটিএস, জি স্যার। আলটিমেটলি আবার আমরা ব্যাক করে নিয়ে আসতে পারি এখান থেকে। হ্যাঁ, এই যে এখানে যদি তোমরা এম ডট সিপি 13.9 এবং 13.10 এই দুইটা যদি 19 এবং এই যে 13.19 এবং 13.10, 10টা কোথায়, এটাই তো খুঁজতে গিয়ে হারাই ফেললাম। স্যার এখানে 9 10 লেখা স্যার, 13 বা 9 10। এটা তুমি দেখো 13.10, এই যে এম ডট এইচ সিপিএইচ টিএইচ ইন টিএইচ আউট, এইখান থেকে এম ডট এইচ সিপিএইচ এটা ইকুয়ালস টু তাহলে কি কিউ ডট ডিভাইডেড বাই টিএইচ ইন মানে টিএইচ আউট না? জি স্যার। স্যার এই যে কিন্তু কিউ এর নিচে কি থাকবে? টিএইচ ইন মাইনাস টিএইচ আউট। আসানুজ্জামান মিউট করো। এই ফাইনাল ইকুয়েশনে যদি তোমরা এইখানে যদি তোমরা বসায় দাও কিউ এর ভ্যালু, তাহলে আলটিমেটলি এখান থেকে তোমরা পাবা কিউ ইকুয়ালস টু, এখানে এটা ইকুয়ালস টু কি পাবা? কিউ, এটা ইকুয়ালস টু কি পাবা? কিউ। আর এইটা হচ্ছে তোমার টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি এল এম, সেখান থেকে তোমরা পাবা কিউ ইকুয়ালস টু ইউএএস ডেল্টা টি এল এম। এই জিনিসটাই আমাদের হচ্ছে ফাইনাল ফর্মুলা। তাহলে এইখান থেকে তোমাদের ডেল্টা টি এল এম এর যে ভ্যালুটা আসলো সেটা কি আসলো তোমরা দেখো। এখানে কেউ একজন যদি ক্যালকুলেশন করে দেখালে সবচেয়ে ভালো হতো। আমার আবার চেঞ্জ করতে হবে, পেনে চলে আসতে হবে, পেনটাতে যাইতে গেলে সমস্যা। স্ক্রিন শেয়ার বন্ধ করতে হবে, আর এই স্ক্রিন দিয়ে চালাইতে হবে, শেয়ার দিয়ে তোমাদের ফর্মুলা আসছিল এরকম, লন
এইটা আছে। এখন তোমরা জানো q equals to m dot h cph th in minus th out, আর একটা হচ্ছে q equals to m dot c cpc tc out minus tc in। এটা হচ্ছে ওই যে প্রথম যে দুইটা ইকুয়েশন, এখান থেকে কিন্তু তোমরা m dot h cph equals to কি পাও, q divided by th in minus th out, আর m dot c cpc equals to পাও, তোমরা কি দেখতেছো? জি স্যার। জি স্যার। q equals to হয় tc out minus tc in। এই দুইটা ভ্যালু তোমরা এই ইকুয়েশনের মধ্যে কি করবা, পুট করবা। করলে তোমরা কি পাও, ln th out minus tc out divided by th in minus tc in equals to e আছে minus uas, এই জায়গায় কি হবে, এটা প্লাস এটা, দ্যাট মিন্স কিউটাকে আমরা কমন নিতে পারি, 1 divided by m dot h cph না, তাহলে m dot h cph এটাকে উল্টাই দিতে হবে, তো উপরে হবে th in th out divided by q plus 1 by m dot plus হবে tc out minus tc in divided by q। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এই ঠিক আছে তো? জি স্যার। নাকি ভুল করলাম কোনো জায়গায়? করি নাই ভুল? ঠিক আছে স্যার। কোন জায়গায় ভুল করিনি। তাহলে আমরা এখানে ইউ এস লিখলাম, কিন্তু এটা একটা কাজ করি, কাজ করি মাইনাসটা এদিকে যদি নিয়ে নিই তাহলে কি কি হয়, th out minus tc, মাইনাসটা থাকুক এভাবে, এই ফর্মে থাকুক। তাহলে কিউ এখানে আমি দিয়ে দিই, কিউ ইকুয়ালস টু
আরে q equals to minus uas, উপরে দেখো আমরা কি লিখতে পারি, মাইনাসটা বাদ দাও, টিসি ইন টিএইচ, আচ্ছা থাকুক, টিএইচ ইন মাইনাস টিএইচ আউট, টিএইচ ইন মাইনাস টিসি ইন, টিএইচ ইন মাইনাস টিসি ইন লিখলাম, আর কি থাকে, টিএইচ ইন এটা গেছে এবং এটা গেছে, আর থাকে হচ্ছে TH out আর TC out. তাহলে এটিকে যদি সরাই দিই তাহলে এখানে কি লেখা যায়, মাইনাস দিয়ে লেখা যায় বলো দেখি, টিএইচ আউট মাইনাস টিসি আউট ডিভাইডেড বাই লন টিএইচ আউট মাইনাস টিসি আউট। হ্যাঁ এইটাকে টিএইচ আউট টিসি আউট ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন, ঠিক আছে থাকুক। আচ্ছা আমরা ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু এটাকে কোনটা কোনটা ডিফাইন করে আসছিলাম, কারো কি মনে আসছে কোনটা ডেল্টা টি ওয়ান ছিল আর কোনটা ডেল্টা টি টু ছিল? এইখানে ডেল্টা টি1 সমান সমান টিএইচ ইন মাইনাস টিসি ইন। আচ্ছা এই জায়গায় দেখো তো মাইনাস প্লাসে ভুল করছি নাকি কোনো জায়গায়? টিএইচ ইন স্যার তাহলে তো মাইনাসের কমন নিলাম, তাহলে তো স্যার ওই যে টিএস ইন মাইনাস টিসি ইন ওর সামনে তো একটা মাইনাস হওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা টিএইচ ইন মাইনাস টিসি ইন টিএইচ আউট মাইনাস টিসি আউট করলেও তাহলে কোথায় একটা মাইনাস রয়ে যাবে বলো দেখি, এখানে একটা মাইনাস থেকেই যাবে তাই না? জি স্যার মাইনাস থেকে যাবে স্যার, এই মাইনাসটা এখানে কি থেকে থেকেই যাবে যাবে। স্যার। আচ্ছা হলো, নিচেরটাকেও আমরা উল্টাই দেই, নিচেরটাকেও আমরা উল্টাই দেই, নিচেরটাকে কি করব তখন? আমরা যদি উল্টাই দেই এখানে কি কি ফর্মে নেওয়া যাবে? টিএইচ ইন মাইনাস টিসি ইন ডিভাইডেড বাই টিএইচ আউট মাইনাস টিসি আউট করা যাবে না উল্টাই দিলে? একটা মাইনাস নিলে জি স্যার। এইটাকে তখন জাস্ট একটু উল্টাই দিবা, এই যে এইটাকে এই দিকে উল্টাই দিবা, লনের ক্ষেত্রে এরকম উল্টাই দিলে সামনে একটা কি চলে আসবে মাইনাস, সেই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেই প্লাসটা এটা সরাই দিলাম, দিয়ে এই জায়গাটাকে খালি আমি কারেকশন করে আবার পরবর্তীতে লিখলাম, আর এখানে একটা মাইনাস থাকুক আপাতত, যেহেতু এখানে ছিল থাকুক, এর পরের লাইন লিখি কিউ ইকুয়ালস টু হবে ইউ এস টিএইচ ইন মাইনাস টিসি ইন মাইনাস টিএইচ আউট মাইনাস টিসি আউট, টিএইচ আউট মাইনাস টিসি আউট divided by ln th in minus tc in divided by th out minus tc out। এখন তোমরা তাহলে q equals to কি পেলা? uas, এটাকে তোমরা বলছিলা ডেল্টা t1, এটাকে বলছো মাইনাস ডেল্টা t2 divided by ln ডেল্টা t1 divided by ডেল্টা t2। তাহলে কিউ এর আমরা নরমালি ফর্মুলা জানি ইউ এ ডেল্টা টি এম, এই এমটা ইকুয়ালস টু এখন হবে ডেল্টা টি ওয়ান মাইনাস ডেল্টা টি টু ডিভাইডেড বাই লন ডেল্টা টি ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা টি টু। যেহেতু এটাকে লন সেই জন্য আমরা এটাকে বলবো এল এম টি ডি ইকুয়ালস টু delta t1 minus delta t2 divided by ln delta t1 divided by delta t2। এই হচ্ছে তোমাদের LMTD এর ফর্মুলা। এই ফর্মুলাটুকুই তোমাদের কি করতে হবে? ডিরাইভ করতে হবে। তাহলে আমরা কোথা থেকে শুরু করলাম? আমরা শুরু করছি হচ্ছে ওই যে আমরা যে ছবিটা প্রথমে দেখাইছিলাম
যে এই একটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জ প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার দেখাইলাম, সেখানে হট ফ্লুইড ইন হট ফ্লুইড আউট দেখালাম, তারপরে কোল্ড ফ্লুইড ইন কোল্ড ফ্লুইড আউট দেখালাম। এই যে টিএইচ ইন টিএইচ আউট, এবার টিসি ইন টিসি আউট দেখাচ্ছে এবং এর উপরে কার্ভ দেখাচ্ছে এরকম করে। সেখানে একটা সেগমেন্ট নিলাম, এই ছবি থেকে তোমাদের স্টার্ট করতে হবে। সেই স্টার্ট করে ছবি থেকে স্টার্ট করে তোমাদের ইকুয়েশন 1 নম্বর লিখতে হবে যে QH equals to MH CPH TH in minus TH out, তারপরেরটা QC equals to MC CPC TC out minus TC in, তারপরে সেখানে তোমরা লিখলে আরেকটা হলো Q equals to UAS delta T M। এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা এটা করব, বাট আমরা প্রথমত ডিফারেনশিয়াল ফরম্যাটে করব, সেটা হচ্ছে ডেল কিউ। তাহলে ডেল কিউ হলো এটাকে আমরা একইভাবে লিখবো এম এইচ সিপি এইচ, কিন্তু এই জায়গাটাকে বলবো ডিটি এইচ, আর এইটাকে বলবো ডিকিউ এম সি সিপিসি ডিটিসি। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত চলে আসবো। এটা হচ্ছে তোমাদের লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এইখান থেকে ডেরিভেশনটা আসতে পারে যে ডিরাইভ দা ইকুয়েশন অফ লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, তাহলে তোমরা এই পর্যন্ত আসবা, এই পর্যন্ত আসবা। এখন খুব কেয়ারফুলি দেখো, ডেল্টা T1 মানে প্যারালাল ফ্লো হোক আর কাউন্টার ফ্লো হোক, যাই হোক না কেন, তার প্রথম ডিফারেন্স ডিভাইডেড বাই পরের ডিফারেন্স। আচ্ছা, প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ডেল্টা T1 কি হয় কেউ একজন বলো? হট ফ্লুইডের ইন TS out minus TS in minus TC in। মনে আছে ছবিটা, মনে আছে প্যারালাল ফ্লো? স্যার কোল্ড ফ্লুইডের ইন না, হট ফ্লুইডের ইন হে, এটা হচ্ছে hot fluid in minus cold fluid in। কোল্ড ফ্লুইডের ইন। আর ডেল্টা T2 TS out minus TC out। আচ্ছা, একই ফর্মুলা যদি আমি এখন বলি ডেল্টা T1 কাউন্টার ফ্লোর জন্য কি হবে বলো দেখি? স্যার TS out minus TC in। এরকম যদি একটা গ্রাফ করি কাউন্টার ফ্লোর জন্য, এরকম ফর্মুলা, এরকম গ্রাফ না? এটা কি ছিল? এটা ছিল TH ইন, আর এটা ছিল কি? টিসি বলো। TC out ছিল স্যার। টিসি আউট ছিল স্যার। এক্স্যাক্টলি, তাহলে এখানে দিবা TH ইন মাইনাস TC আউট। আউট। আর ডেল্টা T2 কি হবে? এটা কি ছিল? টি প্রথমটা হবে টিএইচ আউট মাইনাস মাইনাস টিসি ইন। TC in। এক্স্যাক্টলি। তাহলে দুইটার ক্ষেত্রে এলএমটিডি সেম, কিন্তু ডেল্টা T1 এবং ডেল্টা T2 এর ভ্যালু কি হবে? আলাদা হবে। এইটাই খালি তোমরা কেয়ারফুলি দেখবা যে প্যারালাল ফ্লো বলি আর কাউন্টার ফ্লো বলি, কনসেন্ট্রিক টিউব মানে একটা টিউবের মধ্যে আরেকটা টিউব, একটা টিউবের মধ্যে আরেকটা টিউব, এ ধরনের যে হিট এক্সচেঞ্জার কনসেন্ট্রিক টিউব হিট এক্সচেঞ্জার বলে। এটাকে শেল অ্যান্ড টিউব বলে, কিন্তু সিঙ্গেল শেল সিঙ্গেল পাস। এই ধরনের হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে তোমাদের হিট ট্রান্সফার যদি বের করতে চায় তাহলে ফর্মুলা হচ্ছে Q equals to UA delta TM। এই ডেল্টা TM কে আমরা বলবো LMTD। তার ফর্মুলা কি? ডেল্টা T1 minus ডেল্টা T2 ln ডেল্টা T1 minus ডিভাইড বাই ডেল্টা T2। এখন ডেল্টা T1 প্যারালাল ফ্লোর জন্য এক ধরনের, কাউন্টার ফ্লোর জন্য আরেক ধরনের। এটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে তোমাদের ডেরিভেশন। এর পরেরটাতে আমি যাই। এই ডেরিভেশনটা তোমরা সবাই নোট করে ফেলবা, কোথায় থেকে স্টার্ট করবা সেটা কিন্তু আমি বলে দিলাম। আমরা স্টার্ট করব হচ্ছে এই ইকুয়েশন থেকে, কিন্তু এত কিছু লেখার দরকার নেই। এইটা প্রথমেই তোমরা এই ছবিটা আঁকাবা, এত পিছনে টানা আসবে, এই ছবিটা আঁকাবা।
এই ছবি আঁকাবা, তারপরে এই ইকুয়েশন থেকে স্টার্ট করলেও হবে, ইটস ওকে, এই ইকুয়েশন থেকে স্টার্ট করলেও হবে। বাট যখন তোমরা এই জায়গায় আসবে, এই যে m ডট এইচ সিপিএইচ এটার ভ্যালু যখন পুট করতে যাবে তখন কিন্তু প্রথমে যে দুটো ইকুয়েশন সেটা লাগবে। সেজন্য তোমরা লিখবা যে উই নো q ইকুয়ালস টু ma cph th in minus th out আর m ডট cpc ইকুয়ালস টু q ডিভাইডেড বাই th tc out minus tc in। এই দুটো লিখলেই হবে, আর আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। এইটা তোমরা দেখবা। তাহলে প্যারালাল ফ্লো এবং কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের জন্য এলএমটিডি তোমাদের বের করতে হবে। এখন যদি তোমরা একটা বাস্তবে একটা প্রবলেম করো তাহলে কি পাবা, পরে অন্যটা দেখবো। তাহলে দেখবা যে সব সময় কাউন্টার ফ্লোর এলএমটিডির ভ্যালু বড় কার চেয়ে, প্যারালাল ফ্লোর চেয়ে। তাহলে তোমরা শিওর যে যেহেতু কিউ ইকুয়ালস টু ইউ এ ডেল্টা টি বা কিউ ইকুয়ালস টু ইউ এ এলএমটিডি যদি একই কন্ডিশনের জন্য কাউন্টার ফ্লোর যদি বেশি হয় তাহলে হিট ট্রান্সফারও বেশি হবে। এরকম একটা প্রবলেম করে আমরা প্রমাণ করতে পারবো, সেটা ধরে নাও যে প্রমাণিত। সেই জন্য আমরা বলতে পারি যে কেন কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার প্রেফারেবল ফর স্পেসিফাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছো স্যার, দেখতে পাচ্ছি স্যার। for specified inlet এবং outlet temperature, এখানে লেখা আছে for specified inlet and outlet temperature the log mean temperature difference for a counter flow heat exchanger is always greater than that for a parallel flow heat exchanger, that is delta T LMCF, মানে log mean temperature difference of counter flow is greater than log mean temperature difference of parallel flow. Thus a smaller surface area and thus a smaller heat exchanger is needed to achieve a specified heat transfer rate in counter flow heat exchanger. That means counter flow heat exchanger সব সময় কম্প্যাক্ট হবে। কি জন্য? এর এরিয়া কম লাগবে, যেহেতু এর ডেল্টা টি বেশি, ইউ যেহেতু ফিক্সড, তাহলে এরিয়া এর কম লাগবে। এটাই এখান থেকে বোঝা যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার ইউজ করব। আরো ইম্পর্টেন্ট ইয়ে আছে, সেটা আমি তোমাকে বলি। ছবির দিক তাকাও, কাউন্টার ফ্লো আর প্যারালাল ফ্লো ছবির দিক তাকাও। ছবির দিক তাকায় কোনো বেনিফিট পাও কিনা তোমরা দেখো। এই দুটো ছবির দিকে তাকিয়ে তোমরা বলো দেখি। মনে করো যে তুমি পানিকে গরম করবা, পানিকে কি করবা, গরম করবা। মানে গরম করাটাই তোমার টার্গেট। মানে তুমি যে ওয়াটারটা ইনলেট করলা 30 ডিগ্রি, এটা যত বেশি টেম্পারেচারে উঠানো যায় সেটাই তোমার কি টার্গেট, তাই না? এ ধরনের যদি টার্গেট হয় তাহলে ছবির দিক তাকায় দেখো, বাঁ সাইডের ছবির দিক তাকায় দেখো যে কখনোই তুমি কোল্ড ফ্লুইডটাকে হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচারের কে ক্রস করতে পারবে না। কখনোই তুমি কোল্ড ফ্লুইডের টেম্পারেচার হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচারের কে ক্রস করতে পারবে না। এটাই হচ্ছে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের লিমিটেশন। বাট তুমি যদি কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের দিক তাকাও, খুব ক্লিয়ারলি তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি তোমার প্যারালাল ফ্লো যাও আর কাউন্টার ফ্লো যাও, হট ফ্লুইডের ঘটনা একই না? যেদিক দিয়ে ইন করতেছে সেদিক দিয়ে আউট হচ্ছে, দুটার ক্ষেত্রে সেম। তোমার হচ্ছে ডায়ামিটার, সেম ইনলেট টেম্পারেচার। তাহলে আউটলেট টেম্পারেচার ধরে নাও হট ফ্লুইডের কথার কথা 90 ডিগ্রি,
তাহলে প্যারালাল ফ্লোতে কখনোই তুমি কোল্ড ফ্লুইডকে গরম করে 90 ডিগ্রি উঠাইতে পারবে না। থিওরিটিক্যালি হয়তোবা তুমি 90 ডিগ্রি পর্যন্ত উঠাইতে পারবে, বাট পসিবল না। কারণ কি, এখানে হট ফ্লুইডের টেম্পারেচার 90, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার 90 হবে, এটা অসম্ভব। এটা অসম্ভব, অ্যাটলিস্ট তার চেয়ে একটু কি হবে, কম হবে। কিন্তু কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের দিকে একই ধরে নাও, হট ফ্লুইডকে ঢুকে এখানে মনে করো 90 ডিগ্রি আছে, কিন্তু কোল্ড ফ্লুইডকে ঢুকাচ্ছে 25 ডিগ্রি। কিন্তু দেখো এখান থেকে যদি একটা লাইন টেনে দেখো, হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচার 90 ডিগ্রি, কিন্তু কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার হয়তো বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তুমি হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচারের চেয়েও কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা ইচ্ছা করলে বাড়াইতে পারো। সেই জন্য হিটিং পারপাস, যখন তুমি হিট এক্সচেঞ্জার ইউজ করবা কোনো একটা ফ্লুইডকে হিট করে তার টেম্পারেচার বাড়ানো, সেক্ষেত্রে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের জন্য একদম ফিক্সড লিমিটেশন হচ্ছে যে হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচারের চেয়ে উপরে তুমি উঠাইতে পারবে না। বাট কাউন্টার ফ্লোর ক্ষেত্রে তুমি হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচারের চেয়েও উপরে উঠাইতে পারবা। এই বেনিফিটটাও আমরা নিতে পারবো। তাহলে দুইটা বেনিফিটের কথা বলছি, একটা হচ্ছে temperature increase can be possible above the hot fluid exit temperature, আর একটা হচ্ছে due to the higher log mean temperature difference of counter flow heat exchanger, it is always exhibit high heat transfer. That means for same heat transfer, the counter flow heat exchanger will be the size of the counter flow heat exchanger will be the less than the parallel flow heat exchanger. That means it will become a more compact heat exchanger. এই বেনিফিট গুলো আমরা কোশ্চেন আকারে কি আসতে পারে পরীক্ষায় আসতে পারে যে among the counter flow and parallel flow heat exchanger, which one is better and why? তোমাদের আনসার খালি LMTD বললে হবে না, তোমাদের আনসার আরেকটা বলতে হবে যে always we can get exit temperature of the cold fluid is it is possible to obtain the temperature of the cold fluid is above the exit temperature of the hot fluid, but in case of parallel flow it is not possible. একটু কি বলতে হবে, দুটো পয়েন্ট তোমাদের বলতে। আজকে এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের যে পড়াশোনার সারমর্ম সেটা হচ্ছে যে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যখন ক্যালকুলেশন করতে যাব, যদি আমাদের সিলিন্ড্রিক্যাল শেপের কোনো হিট এক্সচেঞ্জার হয়, তাহলে যেহেতু সিলিন্ডারের ইনার এবং আউটার সারফেস আছে, অতএব দুই ধরনের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট পাবো। বাট ডিজাইনের ক্ষেত্রে যেখানে রেজিস্ট্যান্স বেশি সেটাকে কনসিডার করব, মানে ছোটটাকে গ্রহণ করব। এরপরে আমরা শিখলাম যে হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফার বের করতে গেলে তিন ধরনের ইকুয়েশন আছে। একটা হচ্ছে হট ফ্লুইড কি হিট ছাড়লো, একটা হচ্ছে কোল্ড ফ্লুইড কি হিট গ্রহণ করলো, আর একটা হচ্ছে হট ফ্লুইড কতখানি হিট কোল্ড ফ্লুইডে দিল। এই কিউ, এই তিনটা কিউ কিন্তু সেম, এই তিনটা কিউই সেম। আমরা একটা ইকুয়ালস টু আরেকটা লিখতে পারি, বাট তিনটার তিন রকম মিনিং। বাট এই তিনটা ইকুয়েশনের মধ্যে কেবলমাত্র একটা ইকুয়েশনের মধ্যে এরিয়া আছে, সেটা হচ্ছে ওই যে 3 নম্বরটা, যে হট ফ্লুইড কত হিট কোল্ড ফ্লুইডকে দিল। সেই জন্য হিট এক্সচেঞ্জার যখন ডিজাইন করতে যাবা, ফাইনালি তোমার এই 3 নম্বর ইকুয়েশনটা ইউজ করতে হবে, মানে হট ফ্লুইড কত হিট কোল্ড ফ্লুইডকে দিল। দ্যাট মিন্স এর মাঝখানে যে রেজিস্ট্যান্স সেগুলো তোমাদেরকে মেজার করতে হবে, মানে ইউ মেজার করতে হবে। তো ইউ জানো, আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডেল্টা টি মিন। ডেল্টা টি মিনটাকে আমরা এলএমটিডি দিয়ে বের করব। সেই এলএমটিডি এর ডেরিভেশনটা আমরা শিখে আসছি। সেই ডেরিভেশনটার মধ্যে একটা লন থাকে বলে এটাকে আমরা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বলি। তাহলে আমরা যদি লগ মিন টেম্পারেচার ডিফারেন্স জানি এবং এরিয়া জানি, এবং সরি এরিয়া না, যদি আমরা ধরে নাও ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট জানি এবং কত হিট ট্রান্সফার করতে হবে কিউ জানি, তাহলে কিউ ইকুয়ালস টু ইউ এ ডেল্টা টি, সেখান থেকে এরিয়া বের করতে পারি। এই এরিয়া দিয়ে আমরা বাজার থেকে সেরকম কপার টিউব কিনবো যার সারফেস এরিয়া এর সমান,
সেই কপার টিউব দিয়ে যদি আমরা হিট এক্সচেঞ্জার বানাই তাহলে সেই হিট এক্সচেঞ্জার পারফেক্টলি তোমার এই ধরনের হিট ট্রান্সফার করতে পারে। তাহলে Q equals to UA delta T LMTD এই মেথডে তুমি হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে পারবা, তার একটা শর্ত আছে, কি বলো দেখি? যে এলএমটিডি স্যার ক্যালকুলেট করতে হবে। তো এলএমটিডি ক্যালকুলেট করার শর্ত কি? চারটা টেম্পারেচার তোমার জানা থাকতে হবে। হট ফ্লুইডের ইন, হট ফ্লুইডের আউট, কোল্ড ফ্লুইডের ইন, কোল্ড ফ্লুইডের আউট। এই চারটা টেম্পারেচার যে কোনো একটা যদি মিসিং হয় অথবা মিসিং আছে কিন্তু কোনো মতে বের করতেও পারতেছো না, মানে ফাইনালি আমি তোমাদের বলি চারটা যদি তোমাদের সামনে ভ্যালু না থাকে তাহলে এলএমটিডি তোমরা কখনোই ক্যালকুলেট করতে পারবা না। এলএমটিডি মেথড দিয়ে হিট এক্সচেঞ্জার ডিজাইনও করতে পারবা না, মানে এরিয়া বের করতে পারবা না। তাহলে এখানে কিন্তু একটা বিরাট বড় লিমিটেশন। তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন করি ক্লাস টেস্টে অথবা ফাইনাল এক্সামে, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ এলএমটিডি মেথড, মানে এলএমটিডি লগ মিন টেম্পারেচার ডিফারেন্স মেথডে হিট এক্সচেঞ্জার ডিজাইন করার মানে এরিয়া বের করার এএস, তোমরা যদি ইউ জানো, এলএমটিডি জানো, কিউ যদি জানো সেখান থেকে এরিয়া পাবা। তো সেজন্য আমি বলতেছি এলএমটিডি মেথডে হিট এক্সচেঞ্জার ডিজাইন করার লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে চারটা টেম্পারেচার আমাকে জানতেই হবে, যদি এর মধ্যে একটাও মিসিং থাকে তাহলে আমরা এই মেথডে হিট এক্সচেঞ্জার করতে পারবো না, করতে পারলেও সেটা হবে আইটারেটিভ, মানে অনেক লেন্দি প্রসেস। এইরকম যদি সমস্যায় পড়ো যে স্যার কোনো মতো আমরা হট ফ্লুইড কত টেম্পারেচারে ঢুকাবো, কত টেম্পারেচারে বের হবে এটা আমি জানি না, ঢোকারটা জানি কিন্তু বেরোনোরটা জানি না, তাহলে তখন আমি বলবো তুমি এলএমটিডি মেথডে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে যেও না, অন্য মেথডে করতে যাও। এই তার উপর কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আর তোমাদের কয়টা পর্যন্ত আমি দিছি? 6টা পর্যন্ত বোধহয় নাকি 7টা পর্যন্ত ইএলপি তে অ্যাটেন্ডেন্স দিয়েছে। 7টা পর্যন্ত স্যার। আচ্ছা, দেয়া যাচ্ছে তো নাকি? জি স্যার। কারো কোশ্চেন আছে কোনো? কেউ আমি কতগুলো কোশ্চেন করতে পারি এর মধ্যে থেকে কেউ কোশ্চেন গুলো বলতে পারবা যে কি কি কোশ্চেন আসতে পারে? এলএমটিডি ডেরিভেশন আসতে পারে, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ফর প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। আর কি আসতে পারে? among the counter flow এবং parallel flow which one is better and why? আর কি আসতে পারে? what is the limitation of LMTD method for designing a heat exchanger? এই সব কটার আনসার তোমাদের দিতে হবে। এর সাথে তোমাদের কি করতে হবে? যে কয়টা অঙ্ক আমি করাইছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের বলছি করতে, তো এইখানে যদি তোমরা না করো তাহলে তোমরা ক্লাস টেস্টে ভালো করবে না আমার ধারণা, সেই জন্য এখন থেকেই প্র্যাকটিস করো। আজকের মতো এখানেই আমি ক্লোজ করছি। যদি কারো কোশ্চেন না, হ্যাঁ বলো। স্যার আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল স্যার, ওটার অপশন মানে দেননি স্যার সাবমিট করার। ও আজকে তোমাদের কি এটা ওপেন করে দেওয়ার কথা না? স্যার আমাদের গত সপ্তাহে জমা দেওয়ার কথা ছিল। আচ্ছা তাহলে তো এখনই দিতে হবে, 5:30 বেজে যাচ্ছে না, আমাদের টাইম চলে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট না? স্যার আমাদের অ্যাটেন্ডেন্স তো ইএলপি তে দেয়া যাচ্ছে না, এটা কি জুম থেকে নেওয়া হবে? না না না, ইএলপি দিয়ে দেওয়ার কথা। ইএলপি তেই তো দেওয়া যাচ্ছে। আচ্ছা তো আর আমরা দিয়েছি অনেকে। যারা যারা দিতে পারছো না দেখো কি জন্য দিতে পারছো না। আমি তো তোমাদের এখানে ঢুকে এখানে আমার অপশনটা আছে না, এই যে অ্যাটেন্ডেন্স, প্রফেসর আফরোজ অ্যাটেন্ডেন্স একটা অপশন আছে, স্যার অপশন আছে। সেখানে যে তোমরা দিবা, এটা তো না দেওয়ার কিছু নেই। অ্যাসাইনমেন্টের এটা আমি ওপেন করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট তোমাদের প্রফেসর আফরোজ অ্যাসাইনমেন্ট
1 allow submission from আজকে থেকে দেই, আজকে এখন থেকে দেই না, 5টা 27 থেকে দেই, মানে 17টা 27 থেকে দিলাম, আজকেই দিয়ে দিতে হবে, পারবা? স্যার টাইমটা একটু বাড়াই দেন কয় তারিখ পর্যন্ত দিব বলো? স্যার কালকে দেন স্যার কালকে রাত 12টা পর্যন্ত দিলে হবে স্যার। কালকে রাত 12টা, কালকে হচ্ছে 5 তারিখ। জি স্যার। 12টা মানে 24, 23টা পর্যন্ত দিই, 23টা 23:30টা দিলাম, মানে 11:30 পর্যন্ত। হ্যাঁ জি স্যার। ডে আর থাকলো না, পার্ট অফ থাকবে হচ্ছে ওই দিনই। তোমরা হ্যাঁ ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ, আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ আসসালামু আলাইকুম।